সো আমরা যেরকমটা বলেছিলাম যে আমরা কিছু এক্সপেরিমেন্ট করব। সো এক্সপেরিমেন্টের বিষয়টা হচ্ছে, এখানে আমাদের এম ভরের একটা বস্তু আছে, আর এই ভরটা হচ্ছে 2 কেজি। এই এম ভরের বস্তুটাকে আমরা 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুঁড়ে মারবো। ঠিক আছে, উপরের দিকে আমরা কত মিটার সেকেন্ড পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারবো? 100 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারবো। সো বেগে ছুঁড়ে মারার পরে আমরা তিনটা জিনিস নির্ণয় করবো। একটা হচ্ছে নিক্ষেপের সময় গতিশক্তি ও বিভব শক্তি নির্ণয় করবো। আরেকটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি নির্ণয় করবো। আরেকটা হচ্ছে 50 মিটার উচ্চতায় মোট শক্তি কত, এটা আমরা গণনা করবো। ওকে, এই তিনটা জিনিস যদি আমরা গণনা করি তখন আমরা খুব সুন্দর একটা রিলেশন দেখতে পারবো এই তিনটার মধ্যে। তো সেই রিলেশন থেকে আমরা মোটামুটি সামনে আমাদের নেক্সট কিছু প্রবলেমের সলভ করতে পারবো। আর এই ধরনের প্রবলেম কিন্তু খুবই জনপ্রিয় প্রবলেম। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষায় খুব আসার মতো একটা প্রবলেম। ঠিক আছে, সো এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা আমি তোমাদের মাঝে আলোচনা করব। সো সবার প্রথমে আমাদের যেই জিনিসটা হচ্ছে, প্রথমে যে প্রশ্নটা আমাদের কাছে আছে, নিক্ষেপের সময় গতিশক্তি বিভব শক্তি কত। তো তোমরা জানো, আমরা গতিশক্তির ক্লাসে আমরা বলছিলাম গতিশক্তিকে প্রকাশ করা হয় সাধারণত ইকে দ্বারা। ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে ভিটা কি? বেগ। এমটা কি? ভর। ভর আর কি। ঠিক আছে, আচ্ছা, ভিটা অ্যাকচুয়ালি বেগ। কোন ধরনের বেগ? বেগটা হচ্ছে যেই মুহূর্তে আমরা গতিশক্তিটা নির্ণয় করতে যাচ্ছি, সেই মুহূর্তে যে বেগটা আছে সেই বেগটা কিন্তু এখানে কাউন্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর একটু আগে আমরা শিখলাম হচ্ছে ইপি, যেটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। এইটা ইকুয়াল টু আমি কি দেখছি? এম জি এইচ। ঠিক আছে, এই উচ্চতায় বিভব শক্তি হচ্ছে ইপি এম জি এইচ। এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা এই তিনটা প্রবলেমে সলভ করব। এখন একটা জিনিস খেয়াল করো, নিক্ষেপের সময় গতিশক্তির বিভব শক্তি কত। যখন বস্তুটাকে নিক্ষেপ করা হচ্ছে তখন দেখো, তখন বস্তুটাকে একদম পুরো গ্রাউন্ডের মধ্যে আছে, তাই না? গ্রাউন্ড থেকে নিক্ষেপ করা হচ্ছে। সো এই সময় নিক্ষেপ করার সময় তার বেগটা কত? তার বেগটা হচ্ছে ইউ। ইউ ইকুয়াল টু 100 ms ইনভার্স 1। নিক্ষেপের সময় তার বেগটা হচ্ছে 100 ms ইনভার্স 1। আর ওই সময় ভর তো অলওয়েজ সেম। সো ভরটা কত? 2 কেজি। সো নিক্ষেপের সময় তার গতিশক্তিটা কত? সো নিক্ষেপের সময় তার গতিশক্তিটা হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। অ্যাকচুয়ালি আমরা বলছিলাম এম ভি স্কোয়ার। ভি দ্বারা বুঝিয়েছি হচ্ছে বেগ, যেহেতু এখানে বেগটা ইউ দ্বারা প্রকাশিত হচ্ছে, সো আমরা জাস্ট বেগটাকে বেগের বর্গটাকে আমরা গুণ করে ফেললাম। অ্যাকচুয়ালি প্রতীক আমরা কোনটা দেই বা না দেই সেটা কোনোই ভ্যারি করে না, জাস্ট আমাদের ভ্যারি করে হচ্ছে আমরা কি মিন করছি। যেটা মিন করছি সেটা সঠিক কিনা। ওকে, এখানে গতিশক্তি নির্ণয়ের জন্য আমাদের ভরের সাথে বেগের বর্গের গুণ করতে হয়, তাই না? আচ্ছা, সো এখানে ভরের সাথে আমরা বেগের বর্গের গুণ করে ফেলেছি। সো আমাদের এখানে দেখি, এখানে হাফ ইন্টু এটার ভরটা হচ্ছে 2 কেজি, ইন্টু আমাদের বেগ হচ্ছে 100 স্কোয়ার। 100 যেহেতু আমাদের বেগ, এবং সেটার বর্গ হবে হচ্ছে আমাদের 100 স্কোয়ার। সো এখানে যদি একটু কাটাকাটি করে ফেলি, দুইটা কাটা হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 10,000 জুল। ঠিক আছে, সো ব্যাপারটা কি দাঁড়ালো, যেহেতু আমরা 1 নম্বর প্রশ্নটা করলাম, 1 নম্বর প্রশ্নটা এটার মধ্যে আমরা গতিশক্তিটা পেলাম হচ্ছে 10,000 জুল। এখন একটা জিনিস খেয়াল করো, যে জিনিসটা খেয়াল করবা, যে নিক্ষেপের সময় বিভব শক্তি কত। সো বিভব শক্তির ক্ষেত্রে আমরা কি জানি? ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। ঠিক আছে, সো দেখো একটা জিনিস, নিক্ষেপের সময় তার ভরটা কত ছিল? 2 কেজি। এটা অলওয়েজ সেম। তার ত্বরণটা কত? ত্বরণটা কিন্তু মোটামুটি অল্প দূরত্বের মধ্যে সেম। আচ্ছা, তাহলে এটা কি 9.8 ms ইনভার্স 2। এখন একটা জিনিস খেয়াল করো, নিক্ষেপ যখন করছো তখন বস্তুটা কোথায় আছে? একদম পুরো গ্রাউন্ডে আছে, তাই না? গ্রাউন্ডে কি তার কোনো উচ্চতা আছে? কোনো উচ্চতা নাই। তার মানে কি এইচ এর মানটা হচ্ছে 0। সো এখন তুমি যা কিছুই লেখো না কেন, 0 দ্বারা যদি গুণ করতেই হয় তাহলে সম্পূর্ণ জিনিসটার মান চলে আসে কি? 0। ঠিক আছে, সো প্রথম প্রশ্নের ক্ষেত্রে আমরা কি পেলাম? আমরা নিক্ষেপের সময় গতিশক্তি পেলাম হচ্ছে 10,000 জুল, আর বিভব শক্তি পেলাম হচ্ছে 0 জুল। সো একটা বস্তুর মধ্যে মোট শক্তিটা হবে সেই বস্তুটার গতিশক্তি এবং তার মধ্যে যে বিভব শক্তিটা আছে, সেই বিভব শক্তিটার যোগফলটা হবে সেই বস্তুটার মোট শক্তি। সো আমরা লিখতে পারি মোট শক্তি, মোট শক্তি, মোট শক্তি কত? মোট শক্তি ইকুয়াল টু 10,000 প্লাস 0 জুল। ঠিক আছে, সো আমাদের মোট শক্তিটা কাকে বলে? গতিশক্তি এবং বিভব শক্তি যোগ করলে আমরা যে যে জিনিসটা পাই সেটা হচ্ছে আমাদের মোট শক্তি। সো মোট শক্তিটা কত? 10,000 জুল, তাই না? আচ্ছা, বা এটাকে বলা যায় হচ্ছে 10 কিলো জুল। কিলো জুল। ওকে, আচ্ছা, সো আমরা প্রথম প্রশ্নটা সমাধান করে ফেললাম। প্রথম প্রশ্নটার জন্য আমাদের যে জায়গাটুকু লাগছে আমি সেই জায়গাটুকু একটু আলাদা করে ফেলতেছি। ওকে,
আচ্ছা, চলো আমরা দ্বিতীয় প্রশ্নটাতে চলে যাই। দ্বিতীয় প্রশ্নটা বলছে যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি কত? সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি কত? তো আমি 2 নম্বর প্রশ্নটার সমাধান করি। তো সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা আমাদের বের করতে হবে। তারপর এটার মধ্যে গতিশক্তি এবং বিভব শক্তি কত সেটা আমরা বের করবো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, সর্বোচ্চ সে কত উচ্চতায় উঠবে সেটা আমরা গতি তাতে কিন্তু খুব ভালো করে পড়ছি, তাই না? আচ্ছা, এই অধ্যায়ে অবশ্য সর্বোচ্চ উচ্চতায় উঠার নতুন একটা, কত উচ্চতায় উঠবো সর্বোচ্চ, এটা বের করার নতুন একটা ওয়ে আমরা শিখবো। কিছু দূর গেলেই আমরা ওই ধরনের একটা প্রবলেমও সলভ করবো। তো সর্বোচ্চ উচ্চতা কতটুকু হবে সেটা নির্ণয়, তোমরা 2টা সূত্র জেনে যাবা, এগুলোর যে কোনো একটা দিয়ে করলেই তোমাদের হয়ে যাবে। সো আপাতত আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা দিয়েই করে ফেলবো। ওকে, আচ্ছা, সো আমরা কি কি জানি? বস্তুটার ভর ভর হচ্ছে 2 কেজি, আর বস্তুটাকে কত বেগে নিক্ষেপ করা হয়েছে? 100 ms ইনভার্স 1। তাহলে ইউ ইকুয়ালটা আমরা জানি কত? আদিবেগ যেটাকে বলা হয় ms ইনভার্স 1। আর আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বস্তুটার বেগ হয়ে যায় 0। তাহলে ভি ইকুয়াল টু কি 0 ms ইনভার্স 1। সর্বোচ্চ উচ্চতায় ভিটা হয়ে যায় হচ্ছে 0। আচ্ছা, আর কি জানি আমরা? জি এর মান অলওয়েজ 9.8 ms ইনভার্স 2। ঠিক আছে, আচ্ছা, আর আর আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, তো চলো আমরা একটা সূত্র জানি গতি অধ্যায়ে। সূত্রটা হচ্ছে, আমি একটু এখানে লিখি। সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2gh। ঠিক আছে, এখানে আমরা চিহ্নটা কেন দিলাম না? কারণ এখানে কিন্তু দুইটা ডিরেকশন কিন্তু ডিফারেন্ট। দেখো এইচ মানে কি? সরণ। সরণ মানে কি? আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত। সো এখান থেকে যখন বস্তুটা যাত্রা শুরু করবে, সো এটা হচ্ছে তার আদি বিন্দু। সর্বোচ্চ উচ্চতা ধরো এখানে সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে তার শেষ বিন্দু। সো আদি বিন্দু থেকে শেষ বিন্দু মানে হচ্ছে এটা উপরের দিকে, উপরের দিকে। তাহলে সরণের ডিরেকশন কোন দিকে? সরণের ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে। তাহলে এখানে আমাদের এইচ এর ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে, এইচ এর ডিরেকশনটা আমাদের উপরের দিকে, আর জি এর ডিরেকশনটা কি? সবসময় নিচের দিকে। ঠিক আছে, সো আমরা যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরবো, তাহলে আরেকটা ডিরেকশন অলওয়েজ নেগেটিভ হয়ে যাবে। একটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে অপরটা আলটিমেটলি নেগেটিভ হয়ে যাবে। সো সাপোজ আমরা ধরে নিলাম উপরের দিকটা হচ্ছে পজিটিভ, তাহলে জি এর মানটা নেগেটিভ হয়ে যাবে। সো যেহেতু জি এর মানটা নেগেটিভ, তাহলে এখানে পজিটিভের সাথে একটা নেগেটিভ গুণ করলে এটাও একটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? আচ্ছা, চলো আমরা আগাই। তাহলে এখানে ভি স্কোয়ার, ভি স্কোয়ারে ভি এর মান কত ছিল? ভি এর মান ছিল হচ্ছে 0, আর ভি স্কোয়ারের মান কত? 0 স্কোয়ার, দ্যাট মিনস 0। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? 2gh ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। এটাই তো দাঁড়ায়। এটা 0 হয়ে গেলে আমরা এটা পক্ষান্তর করলাম সমীকরণ অনুযায়ী। আচ্ছা, এখন আমরা বের করতে চাই এইচ এর মানটা কত বা সর্বোচ্চ উচ্চতা কত। তাহলে এটা যদি আমরা এখানে বের করে ফেলি তাহলে সমীকরণটা একটু আগালেই হয়ে যাবে। তাহলে 100 স্কোয়ার 2 ইন্টু 9.8। সো চলো আমরা 100 স্কোয়ারকে 2 ইন্টু 9.8 দ্বারা ভাগ করে দিই। তাহলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমরা লিখে ফেলি। ওকে, আমি একটু ক্যালকুলেশন করে নিই। আচ্ছা, 100 স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা, তাহলে আমাদের যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 510.2 মিটার। তো তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা কত আসলো? সর্বোচ্চ উচ্চতা আসলো হচ্ছে 510.2 মিটার। এখন আমাদের বলছে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত। তো সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত হবে? এটা হচ্ছে ই কে, সাপোজ আমি একটা ই কে প্রাইম দ্বারা ব্যবহার করলাম, কারণ ই কে দ্বারা আমরা একটা অলরেডি ডিফাইন করে ফেলেছি। তো সর্বোচ্চ উচ্চতায় আমাদের সর্বোচ্চ উচ্চতায় কি হবে? হাফ এম ভি স্কোয়ার। সো দেখো সর্বোচ্চ উচ্চতায় আমাদের বেগের মানটা কত? 0। ঠিক আছে, এই বেগটা কিন্তু অলওয়েজ যেই বিন্দুতে আমরা গতিশক্তি নির্ণয় করতে যাচ্ছি সেই বিন্দুর বেগ। তো আমরা যেহেতু সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি নির্ণয় করতে যাচ্ছি, তার মানে কি সর্বোচ্চ উচ্চতায় যে বেগটা আছে সেই বেগটা আমাদের এখানে কাউন্ট করা হবে। সো এখানে ভি এর মানটা যেহেতু 0, তাহলে কি দাঁড়ায়? হাফ ইন্টু এম এর মান কত? এম এর মান 2 ইন্টু 0 স্কোয়ার। ঠিক আছে, 0 স্কোয়ারের মান 0, সম্পূর্ণ রাশিটার সাথে মিলে এটা হয়ে যায় 0 জুল। ওকে, আচ্ছা, তো 0-র সাথে আমরা যে কোনো জিনিস গুণ করি না কেন, এটাও একটা 0 হয়ে যায়। আবার সর্বোচ্চ উচ্চতায় যে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি সেটা যদি আমরা নির্ণয় করি, এটা আমরা ইপি প্রাইম দ্বারা প্রকাশ করি, কারণ ইপি আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হবে? এটা এম জি এইচ। সো এম এর মান কত? 2 কেজি, জি এর মান কত? 9.8, আর এখানে এইচ এর মান কত? 510.2 মিটার। ওকে, আচ্ছা, চলো আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে? ইন্টু 2, আচ্ছা, ইন্টু 9.8। সো আমাদের মান যেটা আসে সেটা হচ্ছে 10,000 জুল। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যখন তুমি নিক্ষেপ করছিলা তখন কি হলো? তখন সবগুলো শক্তি গতিশক্তি আকারে ছিল, সকল শক্তি গতিশক্তি আকারে ছিল। সেটা কি হলো? 10,000 জুল ছিল আর কি।
ঠিক আছে। আবার যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেল তখন সকল শক্তি বিভব শক্তি আকারে থেকে গেল, তখন আমাদের বিভব শক্তিটা কত হলো 10,000 জুল। সর্বোচ্চ উচ্চতায় আমাদের গতিশক্তিটা হয়ে গেল 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় কোনো বেগ নাই। আর সর্বনিম্ন যে উচ্চতা বা নিক্ষেপ বিন্দুতে আমাদের কোনো উচ্চতা ছিল না, তার ফলে আমাদের কোনো বিভব শক্তিও ছিল না। তো এই ক্ষেত্রে আমরা যদি মোট শক্তি লিখতে চাই, মোট শক্তি ইকুয়াল টু কি হবে 0 প্লাস 10,000 জুল। তাহলে আমাদের কি দাঁড়ায় 10,000 জুল। ওকে, আচ্ছা। সো আমরা প্রথম যে ম্যাথটা আছে সেই ম্যাথটা করে ফেললাম, দ্বিতীয় ম্যাথটা করে ফেললাম, ঠিক আছে। সো এই দুইটা থেকে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে মোট শক্তি কিন্তু নিক্ষেপ বিন্দুতে যা ছিল সর্বোচ্চ বিন্দুতেও কিন্তু একই সেম ধরনের আছে। শুধুমাত্র নিক্ষেপ বিন্দুতে সকল শক্তি আমাদের গতিশক্তি আকারে ছিল, এখানে কোনো বিভব শক্তি ছিল না। আর সর্বোচ্চ উচ্চতায় কোনো গতিশক্তি নাই, সকল শক্তি গতিশক্তি আকারে আছে। সো আমরা চলো একটা কাজ করি, মাঝামাঝি একটা পয়েন্ট কল্পনা করি। সাপোজ এটা হচ্ছে 50 মিটার। সো 50 মিটার উচ্চতায় আমাদের মানে গতিশক্তি কত হয় সেটা আমরা চলো নির্ণয় করে দেখি, সেই পজিশনে ব্যাপারটা কি দাঁড়ায়। ঠিক আছে, এখানে যেহেতু একটা মান 0, এখানে আবার একটা মান 0। সো 50 মিটার উচ্চতায় কি হয় এটা আমরা চলো একটু বের করে ফেলি। ওকে, আচ্ছা, চলো আমরা এটা বের করে ফেলি। সো আমাদের যে প্রাইমারি জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো আমি একটু এঁকে ফেলি। এটা ছিল আমাদের m ইজ ইকুয়াল টু 2 কেজি, ঠিক আছে। আর এটা উপরের দিকে গতিশীল ছিল, আর গতিশীল ইউ এর মানটা ছিল হচ্ছে 100 ms ইনভার্স 1। ওকে, আচ্ছা, এটা আমাদের প্রাইমারি কন্ডিশন ছিল। সো আমাদের প্রশ্নটা হচ্ছে 50 মিটার উচ্চতায় মোট শক্তি কত, এটা আমাদের প্রশ্ন ছিল। সো দেখো 50 মিটার উচ্চতায় আমাদের বিভব শক্তির মান কি হবে। সাপোজ এটাকে আমরা ইপি ডাবল প্রাইম দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে 50 মিটার উচ্চতায় আমাদের ইপি ডাবল প্রাইম কত হবে, এম জি এইচ, ঠিক আছে। এইচ প্রাইম, কারণ আমরা এইচ একবার ইউজ করেছি, এটা আমাদের প্রাইম দেওয়াটা খুব বেশি ম্যান্ডেটরি না, জাস্ট আমি একবার ইউজ করেছি সেই জন্য আমি প্রাইমটা ইউজ করতেছি। এছাড়া আমরা যদি প্রাইমটা নাও ইউজ করতাম কোনো প্রবলেম আমাদের হতো না, ঠিক আছে। কিন্তু একই অঙ্কের মধ্যে যদি আমরা একই প্রতীক ডিফারেন্ট বার ইউজ করি বা একাধিকবার ইউজ করি, তখন আমরা জেনারেলি প্রাইমটা ইউজ করি অথবা 1 2 3 এগুলো ইউজ করি, ঠিক আছে। সো আমাদের কি ছিল, ভর হচ্ছে 2 কেজি, 9.8 ছিল আমাদের অভিকর্ষ ত্বরণের মান, আর এইচটা ছিল 50 মিটার উচ্চতা যেহেতু আমরা নির্ণয় করতে যাচ্ছি, তাহলে এটার মান হচ্ছে এইচ প্রায় 50, তাই না। এখন চলো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 2 ইন্টু 9.8 ইন্টু 50, আচ্ছা, ইন্টু 50। সো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 980 জুল। এটা হচ্ছে আমাদের 50 মিটার উচ্চতায় বিভব শক্তি। এখন চলো 50 মিটার উচ্চতায় গতিশক্তিটা নির্ণয় করি। 50 মিটার উচ্চতায় গতিশক্তি কি হবে, ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি। সাপোজ আমি এখানে ভি প্রাইম দিলাম, ভি প্রাইমের উপরে একটা স্কোয়ার অবশ্যই আছে, ঠিক আছে। এখন এখানে ভি প্রাইম যেটা দিলাম সেই ভি প্রাইমটা জিনিসটা কি, আমি বলছি যে যেই পয়েন্টে আমরা গতিশক্তি বের করতে চাই সেই পয়েন্টে যে বেগটা হবে সেই বেগটাই কিন্তু আমাদের ভি হিসাবে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই ভি প্রাইমটা কি হবে, ভি প্রাইমটা হবে 50 মিটার উচ্চতায় এই বস্তুটার যেই বেগটা আছে সেই বেগটা হবে এখানে ভি প্রাইম। সো একটা জিনিস খেয়াল করো, তুমি যখন নিচ থেকে একটা ঢিল ছুঁড়ে মারো কি হয়, সেটা আস্তে আস্তে গতি, তুমি যে বেগে ছুঁড়ে মারছো সেই বেগটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, কমতে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগটা একদম 0 হয়ে যায়। সো একদম পুরো গ্রাউন্ড পয়েন্টে সর্বোচ্চ বেগ ছিল 100 মিটার পার সেকেন্ড। সো যখন 50 মিটার উচ্চতায় উঠে গেল তখন নিশ্চয়ই তার বেগের পরিবর্তন হয়েছে, বেগটা কিন্তু কমে গেছে, তাই না। সো ওই কমা বেগ যেটা আছে সেই বেগটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। সাপোজ আমরা ধরে নিই আদি বেগটা ছিল হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগটা সাপোজ 50 মিটার উচ্চতা, ধরো এটা 50 মিটার উচ্চতা, এখানে আমাদের আদি বেগ ছিল, আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু 100 ms ইনভার্স 1 ছিল আমাদের, আচ্ছা অ্যাকচুয়ালি 100 ms ইনভার্স 1 আমাদের আদি বেগটা ছিল। আর 50 মিটার উচ্চতায় যে ভি পাবো আমরা সেই বেগটাকে আমরা ধরলাম হচ্ছে শেষ বেগ। সো আমাদের এই ভি এর মানটা বের করতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই ভি এর মান বের করার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2gh, ঠিক আছে। আচ্ছা, এখানে চিহ্নের এখানে মাইনাস হবে, কি কেন মাইনাস হবে এটা আমি আগেই আলোচনা করছি। সো মানে 5 মিনিট আগে আলোচনা করছি, সো এটা আমি আবার নতুন করে আলোচনা করতে চাচ্ছি না। সো এখানে ভিটা অ্যাকচুয়ালি কি ভি প্রাইম বা 50 মিটার উচ্চতায় তার যেই শেষ বেগটা আছে, হ্যাঁ। আচ্ছা,
চলো আমরা এখন মানগুলো বের করে দেখি কি হয়। আচ্ছা, তাহলে ইউ এর মানটা কি ছিল? 100² মাইনাস 2 ইন্টু 9.8। জি এর মানটা ছিল 9.8 ইন্টু এইচ। এইচ প্রাইম, অ্যাকচুয়ালি এখানে আমি এইচ প্রাইম হিসেবে ব্যবহার করেছিলাম। তো এইচ প্রাইমের মানটা কত? 50। এখান থেকে আমরা এইখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে পাবো হচ্ছে ভি প্রাইম তার স্কোয়ার। ঠিক আছে, ভি প্রাইম দ্বারা কি বলছি আমরা? 50 মিটার উচ্চতায় যে বেগটা আছে এটা হচ্ছে আমাদের ভি প্রাইম। ওকে, আচ্ছা। সো এখন আমি যদি এটা ক্যালকুলেশন করে ফেলি, 100² মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 50। আচ্ছা, তাহলে আমাদের যে মানটা আসে সেই মানটা হচ্ছে 9020। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ভি প্রাইমের স্কোয়ার। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো এখানে কিন্তু ভি প্রাইমের স্কোয়ারটাই আমাদের দরকার। সো এটাকে আমরা আবার রুট ওভার করলাম না, রুট ওভার করলে এখানে আবার স্কোয়ার করা লাগবে। সো আমি জাস্ট ভেজালটা না করার জন্য সম্পূর্ণভাবে এটাই লিখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, এখন কি করলাম আমরা? হাফ ইন্টু এম এর মান কত ছিল? 2 কেজি। এম এর মান ছিল আমাদের 2 কেজি। আর ভি প্রাইমের স্কোয়ারের মান কত ছিল? 9020। সো এটা কাটা। সো আমাদের গতিশক্তিটা কি? 9020 জুল। ঠিক আছে, চলো আমরা এখন মোট শক্তিটা বের করি। মোট শক্তির মানটা কত দাঁড়াবে? গতিশক্তি প্লাস বিভব শক্তি। তো গতিশক্তির মান কত? 9020। আর বিভব শক্তির মান কত? 980 জুল। সো এই দুইটা ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 10,000 জুল। এখন আমরা ফাইনাল এক্সপেরিমেন্টাল রেজাল্টটা দেখি। দেখো, আমরা রেজাল্টটা আমি একটু আলাদাভাবে একটা কাগজে লিখে রেখেছি। তো আমি রেজাল্টটা একটু তোমাদের সামনে দেখাই এবং আলোচনা করি রেজাল্টটা তারা অ্যাকচুয়ালি কি মিন করে। সো রেজাল্টের মানে কি? রেজাল্টের প্রথমে দেখো, মোট শক্তি কিন্তু আমরা দেখছি অলওয়েজ সেম। সো আমাদের প্রথম ক্ষেত্রে 10,000 ছিল, দ্বিতীয় ক্ষেত্রে 10,000 ছিল, এবং এই অঙ্কটা তো আমাদের মোট শক্তি 10,000 হলো, তাই না? সো আমাদের কি হলো? মোট শক্তিটা অলওয়েজ সেম। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা নিয়ে আমি আলোচনা করতেছি। তারপরে কি, যখন নিক্ষেপ করা হয় তখন মোট শক্তি গতিশক্তি আকারে থাকে। ঠিক আছে, তো আমরা নিক্ষেপ করার সময় আমরা কি দেখছিলাম? নিক্ষেপ করার সময় আমরা দেখছিলাম হচ্ছে টোটাল শক্তিটা আমাদের গতিশক্তি আকারে আছে। টোটাল শক্তিটা আমাদের গতিশক্তি আকারে আছে, ইকে আকারে। কোনো প্রকার বিভব শক্তি নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি আস্তে আস্তে গতিশক্তিটা হ্রাস পায়? কেন হ্রাস পায়? কারণ ওই যে বেগ হ্রাস পায়। উপরের দিকে উঠতে থাকলে আস্তে আস্তে বেগটা হ্রাস পায়। সো বেগটা হ্রাস পেলে কি হয়? হাফ এম ভি স্কোয়ার, যেহেতু ভিটা হ্রাস পাইতেছে তার মানে কি গতিশক্তিটা হ্রাস পাইতেছে। আর বিভব শক্তিটা বৃদ্ধি পায়। বিভব শক্তিটা কেন বৃদ্ধি পায়? কারণ আস্তে আস্তে আমাদের উচ্চতাটা বৃদ্ধি পায়। এম জি এইচ এর মানটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভব শক্তিটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো আমাদের দ্বিতীয় যে ফলাফলটা সেটা ফলাফল আমরা দেখলাম। তারপর হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0 হয়ে যায়। সর্বোচ্চ উচ্চতায় যখন আমরা নির্ণয় করলাম তখন আমাদের গতিশক্তিটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। কেন 0? কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগটা 0, তার মানে আমাদের গতিশক্তিটা 0 হয়ে গেল। আচ্ছা, এবং বিভব শক্তি সর্বোচ্চ হয়। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তিটা সর্বোচ্চ হয়। এখানে দেখো, সর্বোচ্চ উচ্চতায় যখন আমরা ক্যালকুলেশন করতেছিলাম 2 নাম্বারটা, সর্বোচ্চ উচ্চতায় আমাদের সকল শক্তি আমাদের বিভব শক্তি আকারে ছিল। বিভব শক্তিটা আমাদের সর্বোচ্চ ছিল, তাই না? কারণ সর্বোচ্চ উচ্চতা, এইচ এর মানটা সর্বোচ্চ হয়ে যায়। ঠিক আছে, তার মানে কি এম জি এইচ এর মানটাও সর্বোচ্চ হয়ে যায় বা বিভব শক্তিটা সর্বোচ্চ হয়ে যায়। এই অবস্থায় মোট শক্তি বিভব শক্তি আকারে থাকে। এই জিনিসটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম। এখন আমাদের এই ফলাফলটা আমাদের কিন্তু দেখা হয়ে গেল। এখন আমাদের লাস্ট যে ফলাফলটা আছে সেই ফলাফলটা আমরা এই পৃষ্ঠায় করেছি। এই ফলাফলটা কি হলো? কি ছিল আমাদের? সর্বোচ্চ উচ্চতা ও সর্বনিম্ন উচ্চতার মাঝামাঝি কোনো বিন্দুতে। এখানে দেখো 50 মিটার আমি বলছি, 50 মিটার। এই 50 মিটারটা কিন্তু সর্বোচ্চ উচ্চতাও না এবং সর্বনিম্ন উচ্চতাও না, এই দুইটার কিন্তু মাঝামাঝি একটা সময়, তাই না? সো 50 মিটার উচ্চতায় কি হয়? আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা এবং সর্বনিম্ন উচ্চতার মাঝামাঝি যে কোনো বিন্দুতে মোট শক্তি কিছু অংশ গতিশক্তি, দেখো কিছু অংশ গতিশক্তি আকারে আছে, আবার কিছু অংশ বিভব শক্তি আকারে আছে, কিছু অংশ বিভব শক্তি আকারে আছে। সর্বোচ্চ উচ্চতা এবং সর্বনিম্ন উচ্চতা কি ছিল? একদম একটা মানে হয় বিভব শক্তি 0 ছিল, না হয় গতিশক্তি 0 ছিল। আমরা গত পর্বে দেখেছি। কিন্তু এই ক্ষেত্রে যে সর্বোচ্চ উচ্চতা এবং সর্বনিম্ন উচ্চতার মাঝামাঝি কোনো একটা বিন্দু আমরা নেই, তখন মোট শক্তি কিছু অংশ গতিশক্তি আকারে থাকবে, আবার কিছু অংশ থাকবে হচ্ছে বিভব শক্তি আকারে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই এক্সপেরিমেন্টাল যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি আবার বলি, রেজাল্টটা কি হবে? যখন সে নিক্ষেপ বিন্দু থাকবে তখন সকল শক্তি গতিশক্তি আকারে থাকবে, আবার যখন সর্বোচ্চ উচ্চতা থাকবে তখন সকল শক্তি বিভব শক্তি আকারে থাকবে, তাই না? এক্ষেত্রে বিভব শক্তি আকারে সব শক্তি থাকবে। কেন? কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগের মান 0, তার মানে এখানে কোনো গতিশক্তি থাকবে না, হাফ এম ভি স্কোয়ার থাকবে না। আর সর্বোচ্চ উচ্চতা এবং সর্বনিম্ন উচ্চতার মাঝামাঝি যে কোনো একটা বিন্দুতে মোট শক্তি কিছু অংশ থাকবে হচ্ছে গতিশক্তি আকারে, আবার কিছু অংশ থাকবে হচ্ছে বিভব শক্তি আকারে। সো আশা করি তোমরা এই ব্যাপারগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছো। ঠিক আছে, চলো আমরা এখন কিছু অঙ্ক করি। অঙ্ক করলে
এই ব্যাপার সম্পর্কে আমাদের আরও বেশি ক্লিয়ার ধারণা হয়ে যাবে। সো আমাদের এই প্রবলেমটা হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তু 100 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে পড়ছে। ভূমি হতে 20 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি ও বিভব শক্তি কত? সো ভেরি সিম্পল কেস আমাদের জন্য। সো আমরা জাস্ট গতিশক্তি এবং বিভব শক্তি এই দুইটা আমরা নির্ণয় করে ফেলবো। সো আমাদের বিভব শক্তির ফর্মুলাটা কি ছিল? ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। ঠিক আছে, চলো আমরা দেখি নিই এখানে কি কি জিনিস দেওয়া আছে। এখানে দেওয়া আছে বস্তুটার ভর হচ্ছে 5 কেজি, এটা আমাদের দেওয়া আছে। আর কি দেওয়া আছে বস্তুটার? আচ্ছা, ভূমি হতে 20 মিটার উচ্চতায় বস্তুটার ভর কত? যেহেতু আমাদের 20 মিটার, ভূমি হতে 20 মিটার উচ্চতায় আমরা বিভব শক্তি নির্ণয় করতে যাচ্ছি, তার মানে এইচ এর মানটা কত হবে? 20 মিটার। ঠিক আছে, 20 মিটার উচ্চতায় আমরা যেহেতু বিভব শক্তি নির্ণয় করতে যাচ্ছি, তার জন্য এইচ এর মানটা আমাদের 20 মিটার হবে। আর আমরা জি এর মানটা অলওয়েজ জানি 9.8 ms ইনভার্স 2। ওকে, আচ্ছা চলো আমরা মানগুলো বসাই দিই, তাহলে কি আসবে? 5 ইন্টু 9.8 ইন্টু 20 মিটার। আচ্ছা, সো আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? 5 ইন্টু 9.8 ইন্টু 20। সো ক্যালকুলেট করলে এটা আসে 980 জুল। ঠিক আছে, সো আমরা কি পেলাম? যে 20 মিটার উচ্চতায় আমাদের বস্তুটার বিভব শক্তি হচ্ছে 980 জুল। এখন আমরা দেখি 20 মিটার উচ্চতায় বস্তুটার গতিশক্তি কত। সো বস্তুটার 20 মিটার উচ্চতায় বস্তুটার গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কোয়ার। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে যেই মুহূর্তে আমরা গতিশক্তি নির্ণয় করতে চাই আর কি, সেই মুহূর্তে যেই বেগটা আছে বস্তুটার মধ্যে, সেই বেগটা হচ্ছে আমাদের ভি এর মান। ওকে, আচ্ছা, সো আমরা এখন আমাদের বের করতে হবে যে 20 মিটার যখন উচ্চতায় বস্তুটা থাকে তখন সেই বস্তুটার বেগ কত থাকে, তাই না? আচ্ছা, সো আমরা একটা ফর্মুলা জানি, এটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ঠিক আছে, এখানে প্লাস হলো কেন? প্লাস হলো এই কারণে, দেখো উপর থেকে একটা বস্তু নিচের দিকে পড়তেছে, তার মানে কি তার এইচ বা যেই হাইটটা অতিক্রম করছে বা যেই সরণটা হচ্ছে, সরণটা কি এই ডিরেকশন, এই দিক বরাবর হচ্ছে, তার মানে কি এইচ এর ডিরেকশন নিচের দিকে, আর জি কিন্তু অলওয়েজ নিচের দিকে। যেহেতু দুইটাই নিচের দিকে, সো আমরা নিচের দিক থেকেই পজিটিভ ধরলাম। যেহেতু নিচের দিক থেকে আমরা পজিটিভ ধরলাম, কোনো নেগেটিভ কোনো মান নাই, তার মানে কি এই সূত্রের মধ্যে কোনো নেগেটিভের ভেজাল নেই বা কোনো ঋণাত্মক চিহ্ন বা মাইনাসের কোনো ভেজাল নেই। ওকে, যেহেতু বস্তুটা স্থির অবস্থা থেকে পড়তেছিল, তাই কি হলো? যে ইউ স্কোয়ারের মানটা হচ্ছে 0 স্কোয়ার। ঠিক আছে, যে স্থির অবস্থা থেকে, মানে তার প্রথমে যখন সে 100 মিটার উচ্চতায় ছিল তখন এখান থেকে মুক্ত হয়ে পড়তেছিল, মুক্ত হবে স্থির অবস্থা থেকে পড়তেছিল। অ্যাকচুয়ালি স্থির অবস্থার কথা এখানে লেখা নাই, যদি লেখা না থাকে স্থির অবস্থার কথা তখন তোমরা ধরে নিবা যেটা স্থির অবস্থা ছিল। ওকে, আচ্ছা, সো যেহেতু স্থির অবস্থা তার মানে কি ইউ এর মানটা হচ্ছে 0 প্লাস 2 ইন্টু 9.8, জি এর মান অলওয়েজ 9.8। আর এইচ এর মানটা কত? এইচ এর মানটা এখন কিন্তু একটু নির্ণয় করতে হবে। এখানে কিন্তু একটা এইচ ছিল, তাই আমরা এটাকে এইচ প্রাইম আকারে দিই, কারণ একবারই এইচ আমরা ব্যবহার করে ফেলেছি। একই অঙ্কে একই প্রতীক আমরা দুইবার ব্যবহার করবো না, আমরা একটু ডিফারেন্ট প্রাইম বা 1 2 এগুলো দিয়ে একটু ডিফারেন্ট করে ফেলবো দুইটা প্রতীককে। সো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কতটুকু সে ট্রাভেল করছে। একটা জিনিস খেয়াল করো, সে 100 মিটার উচ্চতা ছিল, 100 মিটার উচ্চতা থেকে 20 মিটার পর্যন্ত সে চলে আসলো। এই চলার পথে তার সরণটা কতটুকু হলো? এইচ পরিমাণ, এইচ প্রাইম পরিমাণ। সরণটা হচ্ছে 100 মাইনাস 20 বা 80। সো এইচ প্রাইমটার মান কত? 80। ঠিক আছে, সাদা বাদে চিন্তা করলেই ব্যাপারটা বুঝতে পারবা। সো এখন যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে কি হবে? 2 ইন্টু 9.8 ইন্টু 80। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে ভি স্কোয়ারের মান 156868। এখন দেখো এই ভি স্কোয়ারের মানটা কিন্তু আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা গতিশক্তিটা পেয়ে যাবো। তাহলে কি হলো? হাফ ইন্টু ভর হচ্ছে 5 কেজি ইন্টু ভি স্কোয়ারের মানটা হচ্ছে 1568। ওকে, আচ্ছা, এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আচ্ছা, তাহলে আমরা পাবো 3920 জুল। তাহলে এখন খেয়াল করে দেখো, 5 কেজি ভরের বস্তুটা 100 মিটার উচ্চতা থেকে যখন মুক্ত হয়ে পড়তেছিল তখন ভূমি থেকে 20 মিটার উচ্চতায় তার গতিশক্তি কত হলো? গতিশক্তি হচ্ছে 3920 জুল, আর বিভব শক্তি হলো 980 জুল। ঠিক আছে, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। সো চলো আমরা পরবর্তী যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো একটু ক্লিয়ার করে ফেলি। ঠিক আছে, আচ্ছা, সো পরবর্তী ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তুকে 50 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে ছুড়ে দিলে কত উচ্চতায় বা কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে? যে তোমাদের বইয়ের একটা অঙ্ক। সো এই বইয়ের অঙ্কটা করে ফেললে তোমরা বইয়ের মধ্যে যখন অঙ্কটা করতে যাবা তখন এটা তোমাদের কাছে খুব বেশি ইজি মনে হবে। ওকে, তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। এখন একটা জিনিস খেয়াল করো,
বলছে কি যে 5 কেজি ভরের একটা বস্তু দিলে এই ভর কত, এটার ভর হচ্ছে m ইজ ইকুয়াল টু 5 কেজি। 5 কেজি আমাদের আছে, আর উপরের দিকে কত বেগে ছুড়ে মারছে, ইউ এর মানটা কত ছিল, 50 ms ইনভার্স 1, 50 ms ইনভার্স 1, এটা ছিল আমাদের ইউ এর মানটা আর কি। ঠিক আছে। সো এখন বলছে যে কোন উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। তার মানে কি, এখানে বলছে যেহেতু কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে, তার মানে কি বিভব শক্তি মানে ধরি সাপোজ এক্স উচ্চতায়, ঠিক আছে, এক্স উচ্চতায় বা এইচ উচ্চতায়, তাহলে আমরা বলতে পারি ধরি এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় উচ্চতায় সমান হবে, সমান হবে। ঠিক আছে। সো এইচ উচ্চতায় কি হবে, ই কে বা যে কাইনেটিক এনার্জি আছে এবং ইপি, এই দুইটা জিনিস সমান হবে, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা বলছিলাম যে কোনো একটা বস্তুর মধ্যে যে মোট শক্তিটা হচ্ছে বস্তুটার গতিশক্তি এবং বস্তুটার বিভব শক্তির সমষ্টি, তাই না? সো আমরা লিখতে পারি যে মোট শক্তি, বস্তুটার মোট শক্তি, মোট শক্তি মোট শক্তি সমান সমান ই কে প্লাস ইপি, এটা কিন্তু আমরা লিখতে পারি, তাই না? ই কে প্লাস ইপি। সো এখন সাপোজ এখানে যেহেতু আমাদের ই কে সমান ইপি, দুইটা কিন্তু আমাদের পরস্পর সমান, সো আমরা একটার পরিবর্তে আরেকটা কিন্তু লিখতে পারি। তাহলে মোট শক্তি সমান সমান আমরা লিখতে পারি 2 ইন্টু ইপি, এটা আমরা লিখতেই পারি, স্বাভাবিকভাবে লিখতে পারি, তাই না? আচ্ছা, সো আমরা এটাকে লিখতে পারি, আচ্ছা 2 ইন্টু এমজিএইচটা আমরা লিখতে পারি, কারণ ইপি যেটা আমাদের বিভব শক্তি আছে সেই বিভব শক্তিটাকে আমরা এমজিএইচ আকারে লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এখান থেকে যদি আমরা এইচ এর মানটা পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা উচ্চতাটার মান পেয়ে যাবো, যেটা আমাদের প্রশ্নের মধ্যে চাইছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি ডান সাইডে একটা আরো দেখে দিই। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে 5 কেজি ভরের বস্তুটাকে 50 ms ইনভার্স 1 বেগে ছুড়ে দিল, তার মানে কি নিক্ষেপ বিন্দুতে তার বেগটা কত ছিল, 50 মিটার/সেকেন্ড। আমরা এটাও আগের এক্সপেরিমেন্টগুলোতে দেখে এসেছি যে নিক্ষেপ বিন্দুতে তার কোনো বিভব শক্তি থাকে না, কারণ হচ্ছে নিক্ষেপ বিন্দুতে তার কোনো উচ্চতা নাই, উচ্চতা না থাকলে এইচ এর মানটা 0, তাই না? তার মানে কি নিক্ষেপ বিন্দুতে সকল শক্তি কি শক্তি আকারে থাকে, গতিশক্তি আকারে থাকে। তো নিক্ষেপ বিন্দুতে গতিশক্তিটা কত, ই কে প্রাইম ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার, তাই না? তাহলে কি হবে, হাফ ইন্টু এখানে কি এম এর মান কত, 5 কেজি, আর ইউ এর মান কত ছিল, 50 স্কোয়ার। ঠিক আছে। সো আমরা ই কে এর মানটা পেয়ে যাবো। এই কেটা হচ্ছে মোট শক্তি, কারণ নিক্ষেপ বিন্দুতে আমার কোনো বিভব শক্তি নাই, তাই না? আচ্ছা, সো এখন যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে 50 স্কোয়ার ইন্টু 5 ডিভাইডেড বাই 2। ওকে। আচ্ছা, তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে 6250 জুল। সো আমরা পেয়ে গেলাম 6250 জুল। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে নিক্ষেপ বিন্দুতে আমাদের যেই গতিশক্তিটা আছে, নিক্ষেপ বিন্দুতে আমাদের যেহেতু কোনো হাইট নাই, তার মানে কি আমাদের কোনো বিভব শক্তি নাই। ওকে। সো এই মোট শক্তিটাই, নিক্ষেপ বিন্দুতে মোট শক্তিটা হচ্ছে 6250, এই মোট শক্তিটা কিন্তু সকল বিন্দুতে সেম থাকবে, তাই না? আমরা এক্সপেরিমেন্টগুলোতে দেখেছি। ঠিক আছে, আমি নতুন করে এক্সপ্লেন করতেছি না। ওকে। সো মোট শক্তিটা ছিল হচ্ছে 6250। সো এই মোট শক্তিটা যদি মোট শক্তির জায়গায় বসায় ফেলি, তাহলে আমরা এখানে 6250 আমরা বসায় ফেললাম। আচ্ছা, এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে mgh সমান সমান 6250। সো এইচ সমান সমান কি, এইচ সমান সমান হচ্ছে 6250 ডিভাইডেড বাই 2 ইন্টু এম এর মান কত, 5 কেজি, 5 আমরা লিখে ফেলাম, আবার কি ডিভাইড বাই জি হবে, জি এর মান কত, 9.8। ওকে। আচ্ছা, এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এইচ এর মানটা পেয়ে যাব। সো ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 9.8। আচ্ছা, সো আমাদের যে মানটা আসবে সেই মানটা হচ্ছে 63.78 মিটার। সো আমাদের উত্তরটা তোমাদের বইয়ের উত্তরের সাথে মিলেছে, তার মানে কি আমাদের অঙ্কটা হয়েছে। সো এখন আশা করি তুমি যখন বইয়ের অঙ্কটা খুলবে, তখন তোমাদের মধ্যে কোনো খটকা লাগবে না। ওকে। আচ্ছা, তো এই রিলেটেড মানে এই টাইপেরই আমরা আরেকটা প্রবলেম সলভ করি, যাতে করে তোমাদের মানে যত ধরনের প্রবলেম আছে বা যত ধরনের কনফিউশন আছে সেই কনফিউশনগুলো দূর হয়ে যায়। ওকে। আচ্ছা, চলো এখানে কি বলছে আমরা একটু দেখি। 8 কেজি ভরের একটা বস্তুকে 200 ms/1 বেগে উপরের দিকে ছুড়ে দিলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। এখন একটা জিনিস খেয়াল করো, 8 কেজি ভরের বস্তুটাকে 200 ms/1 বেগে যখন নিক্ষেপ বিন্দু থেকে বা ভূমি থেকে নিক্ষেপ করছো, তখন কি হলো, তার সকল শক্তি গতিশক্তি আকারে আছে, তাই না? তো মোট শক্তিটা কি, সকল শক্তি যেহেতু গতিশক্তি আকারে আছে, তাহলে কি গতিশক্তিটাই কিন্তু মোট শক্তি আকারে থাকবে। তো মোট শক্তিটা কত সেটা আমরা আগে একটু নির্ণয় করে ফেলি। তো মোট শক্তিটা হবে
ইকে ইকে নিক্ষেপ বিন্দুর ইকেটাই হবে মোট শক্তি, তাহলে কি হবে হাফ এম ইউ স্কোয়ার। সো এখানে আমাদের ইউটা কত, ইউ হচ্ছে 200 ms ইনভার্স 1। ঠিক আছে, এখানে এই বিন্দু এই ভরের বস্তুটা এটা ইউ ইউ ইকুয়াল টু 200 ms ইনভার্স 1। ঠিক আছে, আচ্ছা আর এখানে এম এম এমটার মান কত 8 কেজি। ওকে, আচ্ছা তাহলে এম ইজ ইকুয়াল টু 8 কেজি। আচ্ছা আচ্ছা এম ভি ভি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে কি হাফ ইন্টু 8 ইন্টু ভি এর মান কত 200, তার উপর হবে একটা স্কোয়ার। সো এটাকে যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে হবে 200 স্কোয়ার ইন্টু 8 ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা তাহলে আমাদের ইকের মানটা আসলো হচ্ছে 160,000 জুল। ঠিক আছে, তার মানে কি আমাদের নিক্ষেপ বিন্দুতে আমাদের যেই গতিশক্তিটা আছে সেই গতিশক্তিটা হচ্ছে 160,000 জুল। ওকে, আচ্ছা সো নিক্ষেপ বিন্দুতে আমাদের যেহেতু কোনো বিভব শক্তি নাই, কারণ কি নিক্ষেপ বিন্দুতে আমাদের কোনো হাইট নাই, হাইট না থাকলে এমজিএইচ এর মানটা 0 হয়ে যায়। তার মানে কি নিক্ষেপ বিন্দুতে মোট শক্তিটা এই শক্তি আকারে থাকে, গতিশক্তি আকারে থাকে। সুতরাং মোট শক্তি মোট শক্তি মোট শক্তি কত, মোট শক্তি 160,000 জুল। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমাদের কি কি বলা হয়েছে, যে কি কি ক্রাইটেরিয়া দেওয়া আছে আমাদের। উপরের দিকে ছুড়ে দিলে কত উচ্চতায় আমাদের নির্ণয় করতে হচ্ছে, কত উচ্চতায় এই যে মানটা নির্ণয় করতে হচ্ছে, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হয়। ঠিক আছে, বিভব শক্তি কি হয়, গতিশক্তির অর্ধেক হয়। তাহলে অর্ধেক কি, অর্ধেক হচ্ছে বিভব শক্তি। ঠিক আছে, আর গতিশক্তিটা কি সম্পূর্ণ। তাহলে এখানে দেখো বিভব শক্তি, আমরা লিখি বিভব শক্তি, বিভব শক্তি শক্তি বাই গতিশক্তি, গতিশক্তি। ঠিক আছে, গতিশক্তি অর্ধেক বলছে যেহেতু, তাহলে আমরা 1/2 লিখে ফেলতে পারি। আবার একটু ভালো করে বোঝানোর জন্য আমি আবার বলতেছি, দেখো বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, তাহলে কে কম, কম হচ্ছে কে, বিভব শক্তি। তো বিভব শক্তিটা কম 1, আর গতিশক্তিটা কি বেশি 2। ওকে, তাহলে এর পরের লাইনটা লেখা যায় গতিশক্তি 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 ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিভব শক্তি, বিভব শক্তি। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো। এই লাইনটা আবার নতুন করে কিছু নতুন করে বলার মতো কিছু নাই। আচ্ছা, সো এখন আমরা জানি কি মোট শক্তি, মোট শক্তি কি, মোট শক্তি ইকুয়াল টু আমরা জানি ই কে প্লাস ইপি, তাই না, বিভব শক্তি প্লাস গতিশক্তি। এখানে দেখো গতিশক্তি সমান সমান কি 2 ইন্টু বিভব শক্তি, তার মানে ইকের পরিবর্তে আমরা কি লিখতে পারি 2 ইন্টু ইপি প্লাস ইপি, তাই না, তার মানে কি দাঁড়ালো 3 ইপি, তাই না। আচ্ছা এখন মোট শক্তি ইকুয়াল টু 3 ইপি, ইপিটাকে আমরা কি লিখতে পারি, আবার এমজিএইচ লিখতে পারি, কারণ আমাদের বিভব শক্তির ফর্মুলাই হচ্ছে ইপি ইকুয়াল টু এমজিএইচ। ঠিক আছে, সো মোট শক্তি আমরা কি পাইছিলাম 160,000 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 ইন্টু এমজিএইচ। ঠিক আছে, আচ্ছা সো এখানে আমাদের যে যে জানা মানগুলো আছে সেই মানগুলো আমরা বসায় ফেলবো। সো আমরা যদি শুধুমাত্র এইচটাকে আলাদা করি তাহলে কি হবে 160,000 আর ডিভাইড বাই 3 ইন্টু এম এর মান কত ছিল 8, আর জি এর মান কত 9.8। সো এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যাকচুয়ালি হাইটের মানটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা একটু ক্যালকুলেশন করি, ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই 9.8, সো ডিভাইড বাই 3 ডিভাইড বাই 8 ডিভাইড বাই 9.8। ওকে, আচ্ছা তাহলে আমরা হাইটটা পেয়ে গেলাম। হাইটটা হচ্ছে এইচ ইকুয়াল টু, আমি সাইডে লিখি এইচ ইকুয়াল টু 680.27 মিটার। সো কী হবে, আমরা যদি 8 কেজি ভরের একটা বস্তুকে 200 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে ছুড়ে মারি, 680.27 মিটার উচ্চতায় কি হবে, বিভব শক্তিটা গতিশক্তির অর্ধেক হবে। ওকে, তো আশা করি তোমরা এই প্রবলেমটা সলভ করতে পেরেছো, বা এই প্রবলেমটা সম্পর্কে ভালো ধারণা বা বুঝতে পেরেছো কোনো ধরনের কনফিউশন ছাড়া। ঠিক আছে, তো আমাদের নেক্সট অল্প কিছু প্রবলেম আছে, সেই অল্প কিছু প্রবলেম সলভ করলেই আমাদের মোটামুটি গতিশক্তি এবং বিভব শক্তি এর রিলেটেড ফর্মুলাগুলো বা প্রবলেমগুলো আমাদের সলভ হয়ে যাবে টোটালি। ওকে, আচ্ছা এখন দেখো 10 কেজি ভরের একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটি কত উপরে উঠবে। ঠিক আছে, এটা খুব সহজে নির্ণয় করা যায়। তো এটাকে আমরা দুইটা নিয়মে সলভ করবো। ওকে, তো প্রথম নিয়মটা কি, প্রথম নিয়মটা আমরা গতি যে সূত্রগুলো পড়েছিলাম সেই সূত্র অনুযায়ী সলভ করবো। দ্বিতীয় সূত্রটা কি, গতিশক্তি বিভব শক্তি, এই ফর্মুলা অনুযায়ী বা এই ধারণাগুলো কাজে লাগে আমরা সলভ করবো। ঠিক আছে, তো প্রথম নিয়ম অনুযায়ী আমরা করি গতি সূত্রগুলো ব্যবহার করে। 10 কেজি ভরের একটা বস্তুকে, আমাদের ভর দেওয়া আছে কত 10 কেজি। ওকে, আর
নিক্ষেপ করা হলো ইউ আদিবেগটা কত 100 ms⁻1 আদিবেগে নিক্ষেপ করা হলো, উপরের দিকে ছুড়ে দিলে এটি কত উপরে উঠবে? সর্বোচ্চ উচ্চতায় আমাদের কি হয়, ভি এর মানটা হয়ে যায় 0 ms⁻1, এটা আমরা জানি। আর জি এর মানটা আমরা জানি 9.8 ms⁻2। আচ্ছা, সাপোজ এটা হচ্ছে আমাদের সেই বস্তুটা, এটা আমরা আমাদের মানে বেগে নিক্ষেপ করছি আমরা, ঠিক আছে। তো এখন দেখো ইউ এর দিকটা কোন দিকে, উপরের দিকে, ইউ এর দিকটা উপরের দিকে, আর জি কি অলওয়েজ নিচের দিকে। যেহেতু দুইটা ডিরেকশনে, সেহেতু একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। আমরা উপরের দিক থেকে পজিটিভ ধরলাম, নিচের দিকটা আমরা নেগেটিভ ধরলাম। তার মানে আমরা একটা সূত্র জানতাম, সূত্রটা হচ্ছে আচ্ছা সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2gh, ঠিক আছে। যেহেতু আমরা নিচের জি এর মানটা নেগেটিভ, যেহেতু কারণ নিচের দিক থেকে আমরা নেগেটিভ ধরছি, তার মানে কি জি এর মানটা নেগেটিভ বসবে, নেগেটিভের সাথে একটা পজিটিভ গুণ করলে আলটিমেটলি এটা নেগেটিভ হয়। সো ভি এর মানটা যেহেতু আমাদের জিরো, কারণ সর্বোচ্চ উচ্চতা আমাদের বেগের মানটা জিরো, তো এটার মানটা হয়ে গেল জিরো। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো হচ্ছে 2gh ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। তার মানে আমরা এইচ ইকুয়াল টু লিখতে পারি ইউ স্কোয়ার বাই 2ig। এটা তোমরা একটা ফর্মুলা আকারেও মনে রাখতে পারো, কারণ এটা তোমাদের অনেক জায়গায় লাগে। এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2ig, এটা তোমরা মনে রাখতে পারো যদি তোমরা পারো, ফর্মুলা মনে রাখতে পারো। আর ইউ স্কোয়ারের মান কত 100 স্কোয়ার আর 2 ইন্টু 9.8। ওকে, আচ্ছা এখন যদি এটা ক্যালকুলেশন করি, 100 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইড বাই 9.8। আচ্ছা, তাহলে আমরা যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা হচ্ছে 510.2 মিটার। তো সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ এত উচ্চতা উঠবে, ঠিক আছে। আর গতিশক্তি বিভব শক্তির মানে ধারণাগুলো নিয়ে আমরা যদি প্রবলেমটা সলভ করি, তাহলে আমাদের মোটামুটি আরো সহজ হয়ে যায়, ঠিক আছে। তো আমরা জানি যে নিক্ষেপ বিন্দুতে আমাদের সকল শক্তি গতিশক্তি আকারে থাকে, আর সর্বোচ্চ উচ্চতায় সকল শক্তি বিভব শক্তি আকারে থাকে। সো একটা কাজ করতে পারি, নিক্ষেপ বিন্দুতে আমাদের যেই গতিশক্তিটা হবে এটাই কিন্তু হবে সর্বোচ্চ উচ্চতায় আমাদের বিভব শক্তির মান, তাই না? আচ্ছা, তো চলো আমরা নিক্ষেপ বিন্দুতে গতিশক্তির মানটা বের করে ফেলি। হাফ এম ইউ স্কোয়ার, যেহেতু আমাদের ইউ ধরছি আমরা, ঠিক আছে, বেগটা ধরছি আমরা ইউ, এটা কি হবে হাফ ইন্টু আমাদের ভর কত 10 কেজি, 10 ইন্টু ইউ এর মানটা কত 100 স্কোয়ার। ওকে, আচ্ছা এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে কি হবে 100 স্কোয়ার ইন্টু 10 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে আমাদের মান আসে হচ্ছে ইকের মান 50,000। আচ্ছা, আমাদের মান আসে হচ্ছে 5000 জুল। ওকে, আচ্ছা এটা হচ্ছে কি আমাদের নিক্ষেপ বিন্দুতে আমাদের গতিশক্তিটা হচ্ছে 5000 জুল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিক্ষেপ বিন্দুতে মোট শক্তি। আর সর্বোচ্চ উচ্চতায় এই শক্তিটা কি আকারে থাকবে, বিভব শক্তি আকারে থাকবে। তার মানে কি সর্বোচ্চ উচ্চতায় আমরা যদি ধরি এম, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কত হবে 5000 জুল, 5000 জুল, ঠিক আছে। তো বিভব শক্তি ফর্মুলা থেকে এম জি এইচ ইকুয়াল টু 5, সরি হচ্ছে 5000 না 50,000। আচ্ছা, তো আমরা বের করবো কি সর্বোচ্চ যে উচ্চতা সেটা আমরা বের করবো, ঠিক আছে। তাহলে কি হবে 50,000 ডিভাইডেড বাই এম এর মান কত ছিল 10 আর 9.8 ছিল আমাদের জি এর মান, ঠিক আছে। এম জিটা নিচে চলে আসবে। এখন যদি আমরা একটু ভাগ করি, তাহলে আমরা ভাগ করলে পাবো হচ্ছে 50,000 ডিভাইড বাই 9.8 ডিভাইডেড বাই 10। আচ্ছা, তাহলে কিন্তু আমরা যে মানটা পাচ্ছি সেটা কিন্তু একদম পুরো সেই 510.2 মিটার। সো আমরা একই ম্যাথ আমরা দুইটা পদ্ধতিতে আমরা সলভ করে দেখালাম যে দুইভাবেই কিন্তু আমাদের হয়। এটা আমাদের গতিসূত্র দিয়ে করলেও হয়, এবং আমরা গতিশক্তি বিভব শক্তি এই ধারণাটাকে কাজে লাগালেও আমাদের এই প্রবলেমটা সলভ করা যায়, ঠিক আছে। সো আমরা চলো লাস্ট প্রবলেমে চলে আসছি, লাস্ট ম্যাথে চলে আসছি। এরপর আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ হবে, এরপরে আমাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, সো এই লাস্ট প্রবলেম যেটা, সেটাতে কি বলা হয়েছে, 10 কেজি ভরের একটি বস্তু 10 ms⁻1 বেগে একটি স্প্রিং এর উপর পড়লো। স্প্রিং ঝুলক হচ্ছে 1,00,000 জুল পার মিটার স্কোয়ার হলে সেটি কতটুকু সংকুচিত হয়েছে। তো তোমার কাছে কি কি জিনিস আছে, তোমার কাছে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো হচ্ছে ভর হচ্ছে 10 কেজি, আর কি ডাটা আছে, বেগটা কত ছিল 10 ms⁻1। বেগটাকে সাপোজ আমি ভি দ্বারা প্রকাশ করলাম, আর আমাদের কে এর মানটা দেওয়া আছে 1,00,000 অ্যাকচুয়ালি জুল পার মিটার স্কোয়ার। আর আমাদের কি কিসের মান জানতে চাইছে, আমাদের জানতে চাইছে হচ্ছে কি এক্স এর মানটা, এক্স ইকুয়াল টু 1, এটা আমাদের জানতে চাইছে। সো এখন চলো আমরা একটা কাজ করি। দেখো ব্যাপারটা কি, স্প্রিংটা তাহলে এইভাবে আছে, যেহেতু বলছে উপর থেকে এসে পড়ছে, ঠিক আছে। ভরের একটি বস্তু স্প্রিং এর উপর পড়লো, তারপর ধরলাম এভাবে পড়তেছে উপর থেকে, ঠিক আছে। সো কি একটা পড়লো, একটা এম ভরের একটা বস্তু পড়লো
এম ভরের এম এর মানটা কত 10 কেজি, এম ভরের একটা বস্তু পড়লো, আর এর বেগটা কত ছিল 10 ms ইনভার্স 1, এটা ছিল এই বস্তুটার ভর বেগ। ঠিক আছে, ভর হচ্ছে দেওয়া আছে, বেগও দেওয়া আছে। সো এখানে কি হবে, বস্তুটা একটা যেহেতু বস্তুটা উপর থেকে পড়তেছে, তার মানে কি সে এই বস্তুটা এই স্প্রিংটাকে একটা গতিশক্তি দিচ্ছে। ঠিক আছে, একটা গতিশক্তি দিচ্ছে বা একটা ধাক্কা দিচ্ছে, একটা শক্তি প্রয়োগ করতেছে। ঠিক আছে, তো এই শক্তির প্রভাবে স্প্রিংটা কি হবে, সংকুচিত হবে। স্প্রিংটা সাপোজ সংকুচিত হয়ে গেছে, স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে, এই পর্যন্ত চলে গেছে, সংকুচিত হয়ে গেছে। তো এই গতিশক্তির প্রভাবে স্প্রিংটা সংকুচিত হবে। স্প্রিংটা সংকুচিত হয়ে গেলে কি হবে, এটার মধ্যে একটা অবস্থার কারণে একটা বিভব শক্তির সৃষ্টি হবে, তাই না? যেই শক্তিটা এটাকে সংকুচিত করলো, যেই পরিমাণ শক্তি এটাকে সংকুচিত করলো, এই পরিমাণ শক্তি কিন্তু স্প্রিং এর মধ্যে বিভব শক্তি আকারে জমা থাকবে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমরা কি কি বের করবো সবার আগে, কে বা কাইনেটিক এনার্জি। এই 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 বস্তুর এই বস্তুটা আর কি, যে বস্তুটা এসে পড়ছে, এই বস্তুটার কাইনেটিক এনার্জি কি হাফ এম ভি স্কোয়ার। সো কি হবে আমাদের, হাফ ইন্টু এম এর মান 10 ইন্টু ভি স্কোয়ারের মান হচ্ছে 10 স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে স্কোয়ার ইন্টু 5, এখন এটার মানটা কত আসে, 500 জুল। ওকে, 500 জুল শক্তি সেই স্প্রিংটার উপরে ক্রিয়েট করছে। তার ফলে কি হলো, স্প্রিংটা একটু সংকুচিত হলো। স্প্রিংটা যখন সংকুচিত হলো, তখন এই 500 জুল শক্তি কিন্তু স্প্রিংটার মধ্যে সঞ্চিত অবস্থায় ছিল, তাই না? সো 500 জুল শক্তি বিভব শক্তি আকারে ছিল। সো আমরা স্প্রিং এর ফর্মুলা ক্ষেত্রে কি দেখছি, বিভব শক্তির ফর্মুলা ক্ষেত্রে হাফ কে এক্স স্কোয়ার আমরা দেখছি, তাই না? সো আমাদের এখানে দেখো এই ভিটা কি হবে, এই ভিটা হবে এই ইকেটা, কারণ এই শক্তিটা তো বিভব শক্তি আকারে ছিল। সো এখানে আমরা লিখতে পারি 500 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে এর মানটা আমরা বসাই দিই 1 লক্ষ। ঠিক আছে, 1 লক্ষ, আর আমাদের এটার সাথে কি আছে, আমাদের এক্স স্কোয়ার। সো আমরা চলো এক্স স্কোয়ারের মানটা বের করি। এক্স স্কোয়ারের মানটা হচ্ছে এখানে ধরো 500 ইন্টু 2, এই 2টা গুণ আকারে যাবে, নিচে হবে 100,000। ওকে, আচ্ছা, তো চলো এখন আমরা মানটা বের করে ফেলি। তো 2 ইন্টু 500 ডিভাইডেড বাই 100। আচ্ছা, তাহলে আমাদের মান আসবে কি, মান আসবে 1/0.01 মিটার। ঠিক আছে, এটা আমাদের মানটা চলে আসে, এটা 0.01 মিটার। তার মানে কি এক্স এর মান হচ্ছে, আচ্ছা অ্যাকচুয়ালি এটা কি ভুল করলাম, এক্স স্কোয়ারের মানটা, অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারের মানটা এটা আসে। তাহলে আমরা যদি এক্স স্কোয়ারকে যদি আবার রুট করি, অ্যাকচুয়ালি এটা এক্স স্কোয়ারের মান। ঠিক আছে, আবার এক্স স্কোয়ারের মানটাকে যদি আমরা রুট করি, তাহলে কি হবে, √0.01। ঠিক আছে, তো কি আসবে 0.1 মিটার। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, 10 কেজি ভরের একটা বস্তু যদি 10 ms ইনভার্স 1 বেগে স্প্রিংটার উপর পড়ে, তাহলে স্প্রিংটা সংকুচিত হবে। সংকুচিত হওয়ার পরে মানে যতটুকু শক্তি বিভব শক্তি আকারে বা সঞ্চিত শক্তি আকারে থাকবে, সেই শক্তিটা যতটুকু শক্তি সে পাইছে, মানে এটার এই বস্তুটার গতিশক্তি আকারে যতটুকু শক্তি স্প্রিংটা পাইছে, সেই অতটুকু শক্তি স্প্রিংটা সঞ্চিত শক্তি বা বিভব শক্তি আকারে রাখবে। ঠিক আছে, আর বিভব শক্তির ফর্মুলা আমরা জানি, ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখানে আমরা সবগুলো মান বসে ক্যালকুলেশন করলে এক্স এর মান আসে 0.1 মিটার। সো ব্যাপারটা কি দাঁড়ালো, কতটুকু সংকুচিত হবে, 0.1 মিটার। তো আশা করি শক্তি রিলেটেড যে কোনো প্রবলেম তোমরা এখন সলভ করতে পারবা। ঠিক আছে, এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিওটা কিন্তু এটা ছিল, কারণ শক্তি রিলেটেড অনেক ধরনের প্রবলেম তোমাদের স্কুল এক্সামে আসতে পারে এবং বোর্ড কোশ্চেন আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। কাজ ক্ষমতা শক্তি বা কাজ শক্তি ক্ষমতা, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার মধ্যে কার্যদক্ষতা এই জিনিসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু শক্তি জিনিসটাও কিন্তু কম ইম্পর্টেন্ট না, এটা কিন্তু অনেক বেশি একটা ইম্পর্টেন্ট। গতিশক্তি বিভব শক্তি এই কনসেপ্টগুলো বুঝতে পারাটা অনেক বড় একটা ইম্পর্টেন্স এই চ্যাপ্টারের জন্য বা তোমাদের এই এসএসসি লেভেলের জন্য। ঠিক আছে, ইন্টারমিডিয়েটে এসেও তোমরা কাজ ক্ষমতা শক্তির উপর বিস্তারিত আলোচনা পাবা। ঠিক আছে, তখনও তোমাদের গতিশক্তি ও বিভব শক্তি সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণাটা স্পষ্ট না থাকলে ভালো করতে পারবা না। সো তোমরা আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমরা কোনো অংশ না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো একটা সলভ ক্লাস করানোর জন্য। ওকে, আচ্ছা, যে প্রবলেমগুলো আমরা সলভ করেছি সেই প্রবলেমগুলো তোমরা দেখতে থাকো। আশা করি তোমরা মোটামুটি এই অধ্যায়ের মধ্যে শক্তি রিলেটেড যে কোনো ম্যাথ তোমরা সলভ করতে পারবা। সো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।